স্বাগত নিউজরুম সংলাপে। আমি আনোয়ার সাদি, আপনারা দেখছেন নিউজ 24। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সংবাদপত্র এবং সংবাদের বিশ্লেষণ করি। যে সংবাদপত্রগুলো সকালে আপনাদের হাতে পৌঁছাবে এবং সংবাদগুলো পত্রিকা ছাপা হবে, সেসব পত্রিকার শিরোনাম আপনাদের আমরা জানাবো এবং তার বিশ্লেষণ আমরা শোনাবো। আমাদের সঙ্গে আজ আমন্ত্রিত অতিথি আছেন তিনজন। আমার সঙ্গে রয়েছেন জনাব শাহরিয়ার করিম, সিনিয়র সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা অতিথিদের বিশ্লেষণ শুনব, তবে তার আগে নিউজ 24-এর রাত 10টার সংবাদের শিরোনাম আপনাদের জানিয়ে দিই। জঙ্গিবাদে প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। তথ্য ফাঁসের জন্য বিএনপি নেতারাই যথেষ্ট, বলছেন ওবায়দুল কাদের। রাষ্ট্রপতিকে বিতর্কিত করার চেষ্টা, অভিযোগ ফখরুলের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট, খাদ্য সংকটের আশঙ্কা। 2010 সালের পর শেয়ার বাজারে এই প্রথম লেনদেন ছাড়িয়েছে 2000 কোটি টাকা, সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। 24টি সরকারি হাসপাতালের ইনডোর সেবা কার্যক্রম বছরের পর বছর ধরে বন্ধ, চিকিৎসক না থাকার অভিযোগ। এই ছিল নিউজ 24-এর শিরোনাম। এবার আমরা অন্যান্য বেশ কয়েকটি টিভির শিরোনাম দেখতে চাই। সন্ত্রাস, জঙ্গিবাদ উন্নয়ন ব্যাহত করছে, দেশি বিদেশি মহলের ষড়যন্ত্র চলছে, পুলিশ সপ্তাহে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশে না, এটা এখন একটা বৈশ্বিক চ্যালেঞ্জ, যা আমাদের উন্নয়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। 20 বছরে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 15,000 মেগাওয়াট। জ্বালানি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, প্রধান সে যত দূর সম্ভব তারা বলেছেন যত জন আসতে চায় ততজন কি তারা এখানে এফোর্ড করতে পারবেন। দক্ষতা বাড়ানোর তাগিদ। আমাদের নিজস্ব জনবলকে কারিগরিভাবে সক্ষম করে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে না। ক্রিকেটারদের নারী কেলেঙ্কারিতে বিব্রত বিসিবি, সানি দোষী হলে পাশে না থাকার সিদ্ধান্ত। কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে বা আদালতের দৃষ্টিতে, সেখানে বোর্ডকে পাশে না পড়ার সম্ভাবনাই বেশি। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পে নানামুখী অনিয়ম, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ নিরীক্ষা বিভাগের। সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন উন্নয়নের মূল ধারা, মন্তব্য প্রধানমন্ত্রীর। পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ। গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবা আরো জনবান্ধব করতে হবে। সার্চ কমিটি চূড়ান্ত হওয়ার আগে বড় দুই দলের বাদানুবাদ। সংলাপের গোপনীয়তা ফাঁস নিয়ে কাদের ফখরুলের পাল্টাপাল্টি অভিযোগ। দাভোসে রামপাল নিয়ে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী, অভিযোগ জাতীয় কমিটির। বৃহস্পতিবারের হরতাল সফল করার আহ্বান। জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ, পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে সরকারি তহবিলের সুফল নেই, টিআইবির পর্যবেক্ষণ। ট্যাক্স রিটার্ন প্রকাশ করবেন না ট্রাম্প। বিএনপি নেতারাই দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেন, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে চাচ্ছে ক্ষমতাসীনরা, বললেন ফখরুল। আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে পুলিশের সংস্কার, এখনো চলছে ব্রিটিশ আইনে, বাহিনীকে আরো জনবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জলবায়ু তহবিল বরাদ্দে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে, টিআইবির প্রতিবেদন। 6 প্রকল্পের 5টিতেই অনিয়ম, দুর্নীতি। উড়োজাহাজ স্বল্পতায় এবার রুট কমানোর সিদ্ধান্ত, বিমানের যাত্রী সেবায় গুরুত্ব দেওয়া হবে, জানালেন চেয়ারম্যান। আরাফাত সানি দোষী সাব্যস্ত হলে পাশে দাঁড়াবে না বিসিবি। এবার নারী নির্যাতনের মামলা করলেন নাসরিন। শিরোনামগুলো আমরা জানলাম, এবার আমরা আলোচনায় যেতে পারি। আমি শুরুতেই আশরাফ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই।
দেশে পুলিশ সপ্তাহ উদযাপিত হচ্ছে এবং সেখানে প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন। তার মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনায় আনতে পারি। একটি হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নের মূল বাধা তিনি বলেছেন, এবং আরেকটি হলো জঙ্গিদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে এখন পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে জঙ্গিদের চিহ্নিত করা, তাদের প্রতিহত করা, তাদের ধরা, এই কাজগুলো পুলিশ করত। এখন তাদের সঙ্গে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটি কি জঙ্গি দমনে বা সরকারের জঙ্গি নির্মূল করার যেই চেষ্টা, তাতে কি আপনি একটা নতুন ধাপ মনে করেন বিষয়টিকে? জি, আমি মনে করি যে এটি একটি নতুন মাত্রা, এবং মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় 3টি দলের নামও বলেছেন, বিএনপি, জামাত এবং শিবিরের কথা বলেছেন এক পর্যায়ে। আমার ধারণা যে বাংলাদেশ সরকার জঙ্গিবাদ দমনে এবং আমাদের সামাজিক কাঠামোয় জঙ্গিবাদের কোনো আশ্রয় না থাকায়, এমনকি পরিবারেও না থাকায়, বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে যে কি করে ভুল পথে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনা যায় অথবা নির্মূল করা যায়। সেই জায়গাতে এটি একটি দ্বিতীয় মাত্রা পাচ্ছে। তবে আমার এখানে দুটি সতর্ক বার্তা আছে। একটি হচ্ছে যে এটি যেন রাজনৈতিক বিবেচনার দিকে না যায় এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটি মারাত্মক অস্ত্র হিসাবে ব্যবহৃত না হয়, যেটা আমাদের মতো মানে অগ্রসরমান গণতান্ত্রিক দেশে এটা খুব প্রকট। এই উদাহরণ, যারাই ক্ষমতায় থাকেন তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মোক্ষম যা অস্ত্র হাতের কাছে পান তারা ব্যবহার করেন। আর দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি যেন আইনানুগ প্রক্রিয়ায় আগায় এবং তার যেন স্বচ্ছতা থাকে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে বিরোধী রাজনীতি করার খুব দুঃসময় যায়, এবং আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তাকে আমরা ওই দুঃসময় অতিক্রম করতে দেখেছি। এখন বিএনপিকেও দেখছি। বিএনপি হয়তো কিছুটা আগ বাড়িয়ে দেউলিয়াত্বের পর্যায়ে নিজেকে নিয়ে গেছে দুঃসময় অতিক্রম করে বা দুঃসময়ের নিমজ্জিত হয়ে, কিন্তু ওই দুঃসময়ের যেই সময়টি সেটি এখন পার হচ্ছে, যেটি আবার আমাদের গণতন্ত্রের জন্য একটা খুব দুর্বল জায়গা। কেননা আমরা একটা বহুদলীয় গণতন্ত্র চাই, আমরা ভিন্ন মতের প্রকাশ করার জায়গা চাই, এবং সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাই, অনেক চাওয়া আমাদের। এখন এটি যেন আইনানুগ প্রক্রিয়ায় হয়। যেমন আপনি জঙ্গিবাদ দমনের যে বিষয়গুলো বাংলাদেশের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি যেন আমরা বুঝতে পারি আইনানুগ প্রক্রিয়ায় আগাচ্ছে, এবং কোনো দল যেন অভিযোগ করতে না পারে যে তাদের সংশ্লিষ্টতা ছিল না, রাজনৈতিক বিবেচনায় তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এটির ব্যাপারে নজর দিতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে দেখুন, আমরা অনেক সময় না, কিন্তু যদি এমন হয় যে ধরে নিই কোনো নাম উল্লেখ না করে কোনো একটা রাজনৈতিক দলে পাওয়া গেল কাউকে জঙ্গি সংশ্লিষ্টতায়, তাকে ধরা কি সেটা রাজনৈতিক বিবেচনা হবে? না, আমি একদমই তা বলছি না। আমি বলছি যে কোনো একটি দলে যেমন পাওয়া যেতে পারে সেরকম সরকারি দলেও পাওয়া যেতে পারে। আমাদের দুই ব্যাপারেই প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, যে কারো আইন যেন সবার ক্ষেত্রে সমান হয়, ওইখানে যেন রাজনৈতিক পরিচয়টি মুখ্য না হয়ে তার সংশ্লিষ্টতা, তার অপরাধ সেটি যেন বিবেচ্য হয় এবং এটি যেন প্রকাশিত হয়। আপনি দেখুন, আবার আমাদের এখানে রাজনৈতিক বক্তৃতাবাজির একটা মাত্রাও আছে। কিন্তু 1-11 একটি সরকার ছিল, ওই সরকারের ব্যাপারে সবাই বলেছিল যে ওই সরকারের বাড়াবাড়ির ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। আপনার মনে আছে নিশ্চয়ই, জাতীয় সংসদে এটি নিয়ে ঘন্টার পর ঘন্টা সরকার দলীয় সদস্যরা বিতর্ক করেছিলেন। ওটাতে না, সেটিতে কিন্তু কোনো মামলা হয়নি। তার মানে ওটি রাজনৈতিক বক্তৃতার পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আমাদের অনেকেরই আবার আইনের পথে যেতে হয় নিজের সুবিধা মতো। আমার যখন সুবিধা ওই বিষয়ে আগাবো, আমার যেখানে একটু অসুবিধা ওইখানে আমি আর আইনের দিকে তাকাবো না। এটির এই ডাবল স্ট্যান্ডার্ড থেকেও আমাদের বেরোনো দরকার। জি, জনাব শফিউল আলম ভূঁইয়া, তাহলে জঙ্গির আশ্রয় প্রশ্রয় দাতাদের ঠেকাতে, নির্মূল করতে রাজনৈতিক বিবেচনা নয়, যেটি আশরাফ ভাই বললেন, আপনি কি বলবেন? আমি তো এখানে দ্বিমত করার মতো কিছু দেখছি না। তবে আপনি যদি জঙ্গি দমন করতে চান, তাহলে জঙ্গিদের যারা আশ্রয় প্রশ্রয় দাতা তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা আপনাকে নিতেই হবে। তো সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যাতে সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে ব্যবস্থাটা নেওয়া হয়, যে যারা সত্যিকার অর্থে জঙ্গিবাদের প্রশ্রয়দাতা, কেউ না কেউ তো প্রশ্রয় দিয়েছে, এবং সেটাকে অনুসন্ধান করে খুঁজে বের করা। কারণ হচ্ছে যে রাজনৈতিক প্রশ্রয় ছাড়া তো জঙ্গিবাদ দেশে আপনার শাখা মেলতে পারে না। তো যারা প্রশ্রয় দিয়েছে, যদি দিয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি সরকারের কাছে তথ্য থাকে, প্রয়োজনে সরকার তদন্ত করবে, তদন্ত করে খুঁজে বের করবে। কারণ মূল কথা যেটা, সেটা হলো যে জঙ্গিবাদকে নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। তো সেই নির্মূল করার ক্ষেত্রে ধরেন কিছু সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। জঙ্গিবাদী কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কাউকে অপারেশনের মাধ্যমে হত্যা করা হয়েছে, কেউ গ্রেফতার হয়েছে। এখন
আশ্রয়দাতাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আবার তৈরি হবে জঙ্গি। আর এর পাশাপাশি ধরেন এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থার পাশাপাশি জঙ্গিবাদ নির্মূলে যে জায়গাটায় কাজ করা দরকার সেটা হলো যে মানুষের মনোজগতে পরিবর্তন। এই যে জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তাদের মনোজগতে তো এক ধরনের পরিবর্তন আনা হয়েছে, কেউ কেউ সেই পরিবর্তনটা এনেছে। তো এই যে ভাবাদর্শগত যে পরিবর্তনটা এসেছে সেই জায়গায় বিকল্প আইডিওলজি দাঁড় করানো, যে বিকল্প আইডিওলজিটা কি সেটাও কিন্তু আমাদের সমাজের মধ্যেই আছে, আমাদের রাজনীতির মধ্যেই আছে। যে মুক্তিযুদ্ধের চেতনা, যেই বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের ফলে যে মূলনীতির উপর স্থাপিত হয়েছে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ন্যায় বিচার, সমাজতন্ত্র, যে বিষয়গুলো, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার বিষয়টা, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটাই বা কেন হয়েছিল, বাংলাদেশ রাষ্ট্রেরই বা জন্ম কেন হয়েছিল, যেই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা ছিলাম সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে আসলে আমাদের জনগোষ্ঠীর যে চরিত্র, সেই চরিত্র, তারপরে শোষণ বঞ্চনার বিষয় তো আছেই, সেগুলোর বিকল্প হিসেবেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তো মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে নিয়ে যাওয়া যাবে, একটু প্রায়োগিক দিকটা কি হবে? প্রায়োগিক দিকটা অবশ্যই ধরেন আপনি যদি এই যে পড়াশোনা থেকে শুরু করে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড, তারপরে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে যদি আপনি সক্রিয় রাখেন, আপনার পরিবারে যদি চর্চা করেন, স্কুল কলেজে যদি এই যে এক হচ্ছে মুখে বলা, আরেক হচ্ছে কাজের মধ্য দিয়ে প্রমাণ করা, এবং কাজের মধ্য দিয়ে কি ধরেন আপনি কলেজগুলোতে, স্কুলগুলোতে যদি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, তারপরে ধরেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যদি হয়, যে মাঝখানে তো এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়ে গেল যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করাটা যেন হারাম একটা কিছু আমরা করছি। তো সেই জায়গাটাকে আপনার যে জঙ্গিবাদকে মোকাবেলা করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ব্যবস্থাটা সেটা নিতে হবে, পাশাপাশি চিন্তার জায়গাটায় পরিবর্তন আনা, যে আমি একজন মুসলিম, আমি আমার ধর্ম পালন করছি, তার মানে এই না যে আমি শ্রেষ্ঠ বা আমি সব কিছু অন্যের উপর চাপিয়ে দেব। অন্যের যে ধর্ম পালন করার অধিকার, অন্যের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার অধিকার, এই যে টলারেন্সের জায়গাটা বৃদ্ধি করা, কারণ আমরা তো একটা প্লুরালিস্টিক সোসাইটি, এবং সেই কমিটমেন্ট নিয়ে যে এই দেশে সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক, সকল সম্প্রদায়ের লোক তার অধিকার নিয়ে বসবাস করবে, কেউ তার অধিকার অন্যের উপর চাপিয়ে দেবে না। এই কমিটমেন্টের মধ্যে দিয়ে তো বাংলাদেশের জন্ম। সেটাকে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, আপনার একেবারে ব্যক্তি পর্যায়ে চর্চার মধ্য দিয়েই কিন্তু আপনার এই যে মানুষের মনোজগতে এই পরিবর্তনটা আনা যায়। সেক্ষেত্রে ধরেন যেগুলোকে বলা হয়, যেমন আলথুজার যেটাকে বলতেন যে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, ধরেন গণমাধ্যম একটা প্রতিষ্ঠান, স্কুল কলেজ একটা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা একটা প্রতিষ্ঠান, এভাবে পরিবার একটা প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই চর্চাটা বাড়ানো, রিলিজিয়াস টলারেন্সের শিক্ষাটা দেয়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো করা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, টলারেন্সটা বাড়ানো, এর মধ্য দিয়েই, পরিবারের মধ্য দিয়েই, যে মূল জায়গা হচ্ছে পরিবার, স্কুল কলেজ, এই জায়গাগুলোতে আপনার এই যে চর্চাটা বাড়িয়ে দেয়া পড়াশোনার পাশাপাশি, তাহলেই আপনার কাজটা করা সম্ভব। ভাই, দুটো বিষয় তাহলে চলে এলো। একটি হলো যে আশ্রয় প্রশ্রয়দাতাদের ঠেকাতে পুলিশ তাদের কর্মকাণ্ড, আর ডক্টর শফিউল আলম ভূঁইয়া বললেন একটি সামাজিক আন্দোলনের কথা। তাহলে কোনটা আগে? দুটোই একসঙ্গে করতে হবে। একটা হচ্ছে আপনার আইন শৃঙ্খলার ব্যাপার আছে এই জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে, তো সেটা দিয়ে আপনি কি জঙ্গিবাদ দমন করতে পারবেন? শুধুমাত্র সেটা দিয়ে হবে না। এর জন্যে ওই যে সামাজিক আন্দোলনের কথা বলছেন সেটা করতে হবে, কিন্তু সেটা করতে গেলে আপনি কিভাবে করবেন? আপনি টেক্সট বুক যদি পাল্টে ফেলেন হেফাজতওয়ালাদের পরামর্শে, এতদিন আমরা শুনে আসলাম যে মাদ্রাসা শিক্ষার সংস্কার করতে হবে, এখন দেখি সাধারণ শিক্ষার সংস্কার মাদ্রাসাওয়ালা করার চেষ্টা করছেন। তাহলে আপনি কোথায় যাচ্ছেন আসলে? আপনি কি এভাবে জঙ্গিবাদ দমন করতে পারবেন? এভাবে জঙ্গিবাদ দমন করা যাবে না, আপনাকে গোড়ায় হাত দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি সুবিধাবাদের রাজনীতি করবেন নাকি আপনি সত্যিকার অর্থে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন সেই জায়গায় ফেরত যাবেন, এবং সেই জন্যে যত কষ্ট করেই হোক আপনাকে কতগুলো সংগ্রাম করতে হবে, কতগুলো কাজ করতে হবে। সেজন্য যেই কথাগুলো বলছিলেন, যে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের জন্মটা কেন হয়েছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের বিরোধিতা করে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এসে, তার মানে হচ্ছে পাকিস্তানের যে চিন্তা চেতনা, যে আদর্শ, তার বিপরীত আদর্শ হচ্ছে বাংলাদেশের।
খুব সহজ ভাষা যদি আমরা বলি, আমরা এখন কোন পথে চলছি আসলে? আমরা কি সেই বাংলাদেশের যে মূল আদর্শ ছিল যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, আমরা একটা সহনশীল সমাজ তৈরি করব, গণতন্ত্র হচ্ছে আমাদের সমাজে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, আমরা কি সেই জায়গায় যাচ্ছি? আমরা অসহনশীল হচ্ছি এবং ধর্মের বাড়াবাড়ি দেখতে পাচ্ছি। এবং আপনার এটা যদি এই মাদ্রাসার লোকজন এসে আপনার পুরো শিক্ষা ব্যবস্থা যদি ঢেলে সাজাবার চেষ্টা করে, তাইলে কি আপনি যেই ধর্মনিরপেক্ষ সমাজের কথা বলেছিলেন, যেই ধর্মনিরপেক্ষ চেতনার কথা বলছিলেন, আপনি কি সেই দিকে যাচ্ছেন? তার মানে আমরা উল্টো পথে যাত্রা শুরু করছি। আরো একটা সংবাদ আছে, নতুন অন্য একটা সংবাদে যাই। না, এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করি, আপনি যেহেতু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। এই যে অভিযোগটা এসছে যে হেফাজতের পরামর্শে কারিকুলাম থেকে জিনিস বাদ হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াসলি নেওয়ার বিষয়। যে এটা যদি ঘটে থাকে, কারা করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে খুঁজে বের করা। যে আজকে বাংলাদেশে যদি তাদের পরামর্শে টেক্সট বুক আমরা পরিবর্তন করে ফেলি, তাহলে আসলেই আমরা কোথায় যাচ্ছি? এবং সেক্ষেত্রে এর সাথে যারা জড়িত তাদেরকে তো জবাবদিহি করতে হবে, তাদের কাছ থেকে জবাবদিহি চাইতে হবে। এবং আপনি যে একটু আগে বলছিলেন জঙ্গিদের আশ্রয় প্রশ্রয়দাতা, আমরা কিন্তু জোরালোভাবে মনে করি যে তাদের খুঁজে বের করা দরকার। মৌলবাদের আশ্রয় প্রশ্রয়দাতা, ধর্মান্ধদের আশ্রয় প্রশ্রয়দাতা টেক্সট বুকে কারা দিয়েছেন, এটিও কিন্তু একই গতিতে আগানো দরকার। ওই যে যদি আপনি বেছে বেছে করেন কোথায় বিএনপিকে পাবেন আর শিবিরকে পাবেন, আর কোথায় টেক্সট বুক খুঁজতে গেলে আপনার দলের লোকরা সামনে চলে আসে, তাহলে কিন্তু এটা আবার সবার জন্য সমান হলো না আইনের শাসন। এখানে আবার আরেকটা জিনিস যে এটা এই কাজটা যারা করেছেন তারা কি দলীয় আদর্শে বিশ্বাস করেন কিনা? আপনি নিশ্চিত যে মানে দলের লোক আওয়ামী লীগের লোক? আমি তা বলিনি, আমি বলছি শুনুন, আপনাকে চোখ বন্ধ করে আগাতে হবে। সামনে আপনি যাকেই পান আপনাকে তাকে সামনে এনে বলতে হবে তাকে পেয়েছি, কিন্তু আমি যদি চেহারা চিনে সামনে আগাই তাহলে কিন্তু হবে না, এটা বলতে চেয়েছি। বলেন, যারা করেছে কথা বলে নেই। নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন ছাপা হয়েছে গতকাল বোধহয় এই বাংলাদেশের টেক্সট বুক নিয়ে, এবং সেখানে হেফাজতের লোকজনের মন্তব্য আছে তাদের সঙ্গে কথা বলে, এবং তারা বলেছে আমাদের দাবির প্রেক্ষিতে এইটা হয়েছে এবং আমরা টেক্সট বুক বোর্ডে গিয়ে এই সুপারিশ করেছিলাম, তারা মানেনি বলে আমরা আরো উপরে গেছি। এবং তারা বলেছে টেক্সট বুক বোর্ডের একজন যে চেয়ারম্যান এখন উনি হিন্দু ধর্মাবলম্বী, বলছে উনাকেও সরাতে হবে। আরও একটা কথা বলি, দেখুন স্কুলের বই কিন্তু খুব সাধারণ বিষয় না, এটিকে যদি আমরা শুধুমাত্র পাঠ্য বই হিসাবে বিবেচনা করি আমরা বড় ভুল করব। এই যে আপনি বাজারে যত জঙ্গি পেয়েছেন, ভবিষ্যৎ জঙ্গিদের চেহারাটা একবার ভেবে দেখুন তো, তাদের যদি কেউ এই পাঠ্য বইয়ের পরিবর্তন থেকে উদ্বুদ্ধ হয়ে থাকে আপনি কিভাবে দোষ দিবেন? যেখানে আপনি হুমায়ুন আজাদের কবিতা বাদ দিয়েছেন, আপনি ধর্মনিরপেক্ষ স্পিরিটকে বাদ দিয়েছেন, তাহলে আপনি কোন মেসেজটা দিচ্ছেন? দেখুন দেয়ার আর সাটল মেসেজেস, যে আমি টেক্সট বুক থেকে এই জিনিসগুলো বাদ দিয়েছি, হেফাজতে ইসলাম বলেছে 17টা দাবি দিয়েছিল সবগুলো পূরণ হয়েছে, তাহলে আজকের যে শিশুটা এই বইটা হাতে নিচ্ছে সে কি মেসেজ পাচ্ছে? এবং আমাদের সরকার যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, সেই সরকার কিভাবে এটাকে ধারণ করছে যে এই পরিবর্তন আমার আমলে হয়েছে? আমি যখন লোকদের কথা বলি, এই প্রশাসনের লোকরা তো আছেন এবং যারা আমাদের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক বিবেচনায় আছেন তারাও তো নিশ্চয়ই আছেন, সেইভাবে বলেছি। কাজে আজকের পাঠ্যক্রম 10 বছর পরে যে বাচ্চাটি আজকের এই বই হাতে নিয়েছে, সে 10 বছর পরে তার যদি কোনো দুর্ঘটনায় সে নিজে জড়িত হয় তাহলে কে দায়ী হবেন? না, চেঞ্জ হয়েছে না, মেজর ভুলগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, এটা মন্ত্রী ব্যবস্থা নেবেন বলেছেন। দেখুন আমি 3 ভাগে ভুলগুলোকে ভাগ করেছি। একটি হচ্ছে প্রমাদ ভুল, রাইট, এটি আমরা বুঝি যে ছাপাখানায় ভুল হতে পারে। আরেকটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল, আরেকটি হচ্ছে চেতনার জায়গা থেকে ভুল। আপনাকে ভুলকে 3 ভাগে ভাগ করে চিন্তা করতে হবে যে আপনি প্রশাসনের কোন পর্যায়ের কর্মকর্তাকে দায়ী করছেন কোন ভুলের জন্য। তৃতীয় মাত্রার যে ভুলটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল। আপনি কোন বিবেচনায় মানে বাংলাদেশের জন্মের যে মূল স্পিরিট তার পক্ষের লেখাগুলো বাদ দিয়েছেন, কোন বিবেচনায়? ওই ভুলের দায়িত্ব কি আসলে কোনো মধ্য পর্যায়ের কর্মকর্তা বলতে পারবেন? যখন সম্পাদকরা বলেন যে তাদের ধারণার বাইরে গিয়ে এই ভুল এই চেঞ্জগুলো করা হয়েছে, এটা ভুল না, কিন্তু এটাকে বলে পরিবর্তন। ডক্টর শফিউল আলম, যেমন এই জায়গাটা আমি যে জিনিসটা করতে চাই, যারা এটা করেছেন যদি ধরেন আমরা যদি পর্যায়ে দেখতে দেখতে যাই যে এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্তে পরিবর্তিত হয়েছে, আমি জানি না কি হয়েছে, যদি হয়ে থাকে তাহলে তারা কি আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেন কিনা,
তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন কিনা, এই প্রশ্নটিও কিন্তু সামনে আসা উচিত। যে কারণ বঙ্গবন্ধু যে রাজনীতি করেছিলেন, ইভেন আওয়ামী লীগের যে মূলনীতি, আওয়ামী লীগের রাজনীতির যে চেতনা, সেখানেও তো এই বিষয়ের কোনো প্রশ্রয় থাকার কথা না। তাহলে যারা করছেন তারা কি আওয়ামী লীগের বন্ধু কিনা, এই প্রশ্নটিও সামনে নিয়ে আসতে হবে। আরও একটা ক্লু দিয়ে বলি যে হেফাজতকে সামলে রাখা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ হেফাজত তার নিজের চেহারায় আত্মপ্রকাশ করেছিল, কিন্তু কোন মূল্যের বিনিময়ে সেটি হচ্ছে সেটিও মানুষ জানতে চায়। একটা বিরতি নিতেই হবে, একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আরও বিশ্লেষণ শুনবো, আরও খবর শুনবো। আশা করি ততক্ষণ সংবাদপত্র আমাদের হাতে চলে আসবে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। এর মধ্যে আমার হাতে বেশ কয়েকটি সংবাদপত্র এসে পৌঁছেছে, আমি শিরোনামগুলো জানাই। প্রথমে ডেইলি সান, PM asks police to be more pro-people, SSC certificates on sale, Ministry finds involvement of BTEB officials. ALMP Muslim faces wire crimes charges, number of BU accounts on rise, 29,000 new accounts opened in last 3 months. কালের কণ্ঠ, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হোয়াইট হাউসের। মধ্যপ্রাচ্যে গিয়ে কেঁদে ফিরছেন নারী কর্মী, প্রতিদিন নির্যাতনের শিকার কর্মীরা দেশে ফিরছেন। 2016 সালে সৌদি থেকেই ফিরেছেন নির্যাতিত 500। অনেক দেশেই নারী পাঠানো বন্ধ রেখেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থায় জমছে অভিযোগের পাহাড়। সবার দৃষ্টি রাষ্ট্রপতির দিকে। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গ্রহণযোগ্য সার্চ কমিটি গড়াই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রতিদিন, ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন জলবায়ু তহবিল বরাদ্দে রাজনৈতিক প্রভাব বেশি। অভিজ্ঞদের মৃত্যুতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তৃতীয় রাজনৈতিক শক্তি ভারসাম্য আনবে, এটি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের মন্তব্য। আওয়ামী লীগের সমর্থন চান আনু মোহাম্মদ, তিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে হরতালে আওয়ামী লীগের সমর্থন চেয়েছেন। মূল শিরোনাম, চিকিৎসা নিয়ে ভয়াবহ বাণিজ্য, নিয়ম নীতি মানে না কেউই, চিকিৎসকদের ফি নির্ধারণ হয়নি, সরকারি হাসপাতালের ডাক্তাররা ব্যস্ত প্রাইভেট ক্লিনিকে, স্বাস্থ্য খাতে নৈরাজ্য। ঘরোয়া সভায় বন্দী বিএনপি, জামিন হলেও মুক্তি মিলছে না সাংবাদিক নাজমুল হুদার। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে দুটো খবর নিয়ে যাই। একটি হলো দেশের, জামিন হলেও মুক্তি মিলছে না সাংবাদিক নাজমুল হুদার, আরেকটি বিদেশের, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হোয়াইট হাউসের। আগে নাজমুলের কথা বলি। প্রথমত সাভার আশুলিয়ার একজন প্রতিনিধি, এবং যিনি আপনার মনে আছে কিনা রানা প্লাজা ধসে পড়ার আগের দিন উনি রিপোর্ট করেছিলেন যেখানে ফাটল দেখা গেছে। এই কথাটা জোর দিয়ে এই জন্য বলছি যে একজন সাংবাদিকের কাছ থেকে আমরা এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতায় আশা করি, যেটি বাংলাদেশে এখন খুব বিরল প্রজাতির সাংবাদিকতা। আচ্ছা, সেই নাজমুল যখন আপনার সম্প্রতিকালে যেই শ্রমিক আন্দোলন হচ্ছিল সেটি আশুলিয়া অঞ্চলে, সেটি কভার করতে গেছিলেন এবং উনি কয়েকটা রিপোর্টও পাঠিয়েছিলেন বাংলাদেশ প্রতিদিন এবং ইটিভিতে বোধহয়। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এখন জামিন পেয়েছেন কিন্তু তার মুক্তি মিলছে না। যেই অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটি হচ্ছে একটি প্যান্ট চুরির মামলায়। অভিযোগটির গুরুত্ব মাত্রাটিও একটু দেখুন একজন সাংবাদিকের সাথে। আচ্ছা, দ্বিতীয়ত যেভাবে তাকে ট্রিট করা হয়েছে, যতবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, বাড়াবাড়ির বুঝতে কাউকে কোনো জ্ঞানী লোক হতে হবে না। এখন দেখুন, গণমাধ্যমের মানুষজনের এগিয়ে আসা উচিত দলমত নির্বিশেষে। এখন কে কোন দলের, কে সরকারের, কে বিএনপির সমর্থক, এইভাবে ভাবলে হবে না। উনি একজন সংবাদকর্মী কিনা, উনি সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন কিনা, আবার তার বিরুদ্ধে ওখানে বসে ল্যাপটপে করে যেহেতু উনি নিউজ পাঠিয়েছেন, তথ্য প্রযুক্তি মামলায় হয়েছে। মানে এই পুরো ঘটনাটিকে যদি আপনি সাজান, আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্রের কী চেহারাটা সামনে চলে আসে, গণমাধ্যমের কি অসহায়ত্ব সামনে চলে আসে, একজন পেশাদার সাংবাদিকের কি পরিমাণ অসহায়ত্ব আমাদের সামনে আসে। আমার ধারণা এটির দিকে খুব দ্রুত নজর দেওয়া দরকার, এবং তার পেশাদার দায়িত্ব পালনের সময় তিনি যদি বাড়াবাড়ি করে থাকেন সেটিও বিবেচনায় নেওয়া উচিত, অন্যথায় তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। এবং এই ল্যাপটপে করে আমি মেল পাঠিয়েছিলাম বলে আমি তথ্য প্রযুক্তি মামলায় আটক হচ্ছি, এটি তথ্য প্রযুক্তি আইনকে কিন্তু অত্যন্তভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলে, যেটি আমরা খুব বড় মাপে আশঙ্কা করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। এটি একটি। আর আপনি ট্রাম্পের ব্যাপারে বলছিলেন যে
আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট বা রাজনৈতিক ব্যবস্থা খুব বেশি জনসম্মুখে চলে এলো। কেননা আমরা গত কয়েকদিনে ট্রাম্পের যে ডিসিশনগুলো দেখছি, যেই দ্রুত গতিতে দেখছি, মিডিয়াকে সমালোচনা করার যে মাত্রা দেখছি এবং যে ভাষা দেখছি, সেটি আনপ্রেসিডেন্টেড, আগে কখনো দেখিনি। এখন বিশ্বব্যাপী একটা অস্থিরতা চলছে, একটা উগ্র জাতীয়তাবাদের জোয়ার বইছে, সেটি ভারত থেকে ব্রিটেন হয়ে আমেরিকা পর্যন্ত, রাশিয়া তো আছেই। এই জায়গায় যুক্তরাষ্ট্র যুক্ত হওয়াতে ঘটনার একটা আন্তর্জাতিক মাত্রা পেয়ে গেল এবং ট্রাম্প ব্যক্তি হিসাবে ওটার একটা আউটস্ট্যান্ডিং প্রতিনিধি উগ্র জাতীয়তাবাদের, এবং খুব স্ববিরোধী, খুব অস্থির, খুব মাত্রা জ্ঞানহীন এরকম। তবে আমেরিকান অর্থনীতির যে অবস্থা, বেকারত্বের যে হার, তাতে যদি ওনার যে মানে জনপ্রিয় বক্তৃতামালা আছে তার কিছু যদি উনি বাস্তবায়ন করতে পারেন অর্থনীতিতে, সেটিতে আমেরিকাতে এক ধরনের স্বস্তি আসবে বলে আমার ধারণা। কিন্তু একটি জাতি তো শুধু অর্থনীতি নিয়ে বেঁচে থাকে না, মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সেই নিদর্শনও না। আমার ধারণা মার্কিন সমাজ যেভাবে বিভক্ত হয়েছে এবং এই আগামী 4টি বছর বটেই, যদি না উনি যত নাটকীয়ভাবে এসেছেন তার চেয়ে বেশি নাটকীয়ভাবে বিদায় না নেন, তাহলে দেখতে হবে যে এই ঘটনা কোন দিকে যায়। তবে আমি একটা কথা বলবো যে মিডিয়ার কাজ কিন্তু তার মতামত জনসম্মুখে প্রকাশ করা না। মিডিয়ার কাজ কিন্তু জনগণের মতামত, দর্শকের মতামত, পাঠকের মতামত, ফিল্ডে যে মানুষটি আছেন তার মতামত প্রকাশ করা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় মিডিয়া করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও কিন্তু আমরা এই প্রবণতা দেখতে পাই ইদানিং। দেখুন, একজন সাংবাদিকের তার ব্যক্তিমত থাকবেই, তার কোনো না কোনো দলের প্রতি সমর্থন থাকবেই, কোনো মানুষকে, রাজনৈতিক নেতৃবর্গ বা মন্ত্রীকে তিনি শ্রদ্ধা করতেই পারেন, কিন্তু তার যে পেশাদারি দায়িত্ব সেটির ব্যত্যয় ঘটে, সেটি ঘটছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে বড় মাপে ঘটেছে। এখানে বেগম জিয়ার একটি বাণী এসেছে আজকে দুপুরে। বাণীতে তিনি বলেছেন যে দেশে ব্যক্তি ও চিন্তার স্বাধীনতা নেই। আপনার বিশ্লেষণ শুনে মনে পড়লো সংবাদটি। আমার হঠাৎ জানতে ইচ্ছা করছে বেগম জিয়ার কাছে ওনার আমলে ছিল কিনা। দেখুন, বিরোধী দলে থাকলে একটা আরামদায়ক চেয়ারে ওনারা বসেন এবং ওনারা ভুলে যান ওনাদের একটা অতীত ছিল। তারাও একসময় ক্ষমতায় ছিলেন, তারাও অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন এবং তারাও আমি কি বলবো অবিচার এবং অনৈতিক কাজ করেছেন। বেগম জিয়া তো বটেই, বিএনপি করেছেন। আজকের বিএনপির দেউলিয়াত্বের একটা বড় কারণ কিন্তু তাদের কথায় যে মানুষ রাস্তায় নামছে না বা কোনো আন্দোলনে যুক্ত হচ্ছে না, এরা বুঝতে পারছেন না, তাদেরকে জনগণ বিশ্বাস করছেন না। আওয়ামী লীগের বিকল্প বিএনপি, এটি এই মুহূর্তে কেউ বিশ্বাস করছে না। আরও একটা কথা বলি, আমার একটা ব্যক্তিগত ধারণা যে বিএনপি পুরো রাজনৈতিক ব্যবস্থার সিলেবাস হারিয়ে ফেলেছে। প্রশাসনিক ব্যবস্থার, বাংলাদেশের যে আগামীতে যে প্রশাসনিক ব্যবস্থা বা বর্তমানের যে গুণগত মানে যে পরিবর্তন হয়েছে, বিএনপি এখান থেকে যোজন যোজন দূরে, মানে সিলেবাস হারিয়ে ফেলেছে। ফলে পরীক্ষার কোন স্টুডেন্ট আছে না, পরীক্ষার হলে এসে বলে আল্লাহ এরকম প্রশ্ন এসছে আমি ধারণাই করতে পারিনি। জনাব ডক্টর শফিউল আলম ভাই, আপনার কাছে যাই। বাংলাদেশ প্রতিদিনের একটি বিশেষ প্রতিবেদন আছে যে ঘরোয়া সভায় বন্দী বিএনপি, কোথাও নেই শৃঙ্খলা, ত্যাগী যোগ্যরা মূল্যায়ন পাচ্ছেন না। আর আরেকটু যোগ করে দিই যে KM হাসানের নাম তারা সার্চ কমিটির প্রধান হিসেবে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিকেলবেলাও যে এটি জানানোর জন্য মানে বিএনপি নেতারাই তাদের গোপন কথাগুলো ফাঁস করে দিতে যথেষ্ট। কি বলবেন আপনি? না, যেমন এই যে আপনি যেটা শুরু করেছিলেন, এই যে আশরাফ ভাই যেটা বলেছেন যে সিলেবাস হারিয়ে ফেলেছেন, এই যে বিএনপি যে আজকে যে রাজনীতিটা করছে, এই রাজনীতিটা কেন করছে বা কি উদ্দেশ্যে করছে এটিও কিন্তু পরিষ্কার না। কারণ হচ্ছে যে এখন বিএনপিকে যদি রাজনীতি করতে হয়, ধরেন আমরা যদি 2009 আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যদি দেখি যে বিএনপি বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করার কথা সেটা না করে রাজপথের এই যে তথাকথিত আন্দোলন সংগ্রাম, তারপরে এক সময় আমরা দেখলাম যে আগুন সন্ত্রাস থেকে শুরু করে এই যে পুড়িয়ে মারা রাজনীতি, হত্যা, এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন কিন্তু বিএনপির দিক থেকে একটা অভিযোগ আছে, আমি একটু শেষ করি না, সরকার তাদের দাঁড়াতেই দেয় না। কথাটা শুরু করার পরে আমাকে তো একটা পর্যায়ে যেতে হবে, দেন তারপরে আপনি বলেন। তো এই যে এখন কিন্তু আমি কথা খেয়ে হারিয়ে ফেলেছি না, আগুন সন্ত্রাস বলছিলেন আপনি। হ্যাঁ, তো এই যে ধরেন যে আপনি যখন বিরোধী দলে যাবেন বা যে কোনো রাজনৈতিক দল, এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিরোধী দলে যাবেন বা সরকারি দলে থাকবেন, যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো কিছু উদ্দেশ্য এবং লক্ষ্য থাকতে হবে। যে আপনি বিরোধী দলে গেলে খুব স্বাভাবিকভাবেই আপনার লক্ষ্য থাকতে হবে যে ঠিক আছে, আমি তাহলে আগামী নির্বাচনে
ক্ষমতায় যেতে চাই, বা বিরোধী দল হিসেবে এই ভূমিকা আমি পালন করব যাতে জনগণ আমাকে পরবর্তী নির্বাচনে বেছে নেয়। তো আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো যে বিরোধী দলে যে যায় সে আর বিরোধী দলের ভূমিকাটা সে পালন করে না। তো বিএনপির ক্ষেত্রে এবার এটা খুব বেশি স্পষ্ট হয়েছে, তারা সরকারকে প্রতিহত করা এই ধরনের পদক্ষেপ তারা নিতে গিয়েছে, সেটা ব্যর্থ হয়েছে। এখন রাজনীতির যে গতিপথ পরিবর্তন হয়েছে বা আমাদের সমাজের যে পরিবর্তন হয়েছে, আমাদের রাষ্ট্রের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে এখন মানুষ কিন্তু আগের যে তথাকথিত রাজনৈতিক কর্মসূচিতে আর সম্পৃক্ত মানুষ হতে চায় না। এখন সত্যিকার অর্থেই আপনি যদি আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় যেতে চান, তাহলে আওয়ামী লীগ যেটা করে তার চেয়ে ভালো বিকল্প আপনাকে দিতে হবে। তো এখন বিএনপি কি ভালো বিকল্প দিতে পেরেছে বা কোনো বিকল্প কি বিএনপি উপস্থাপন করতে পেরেছে? আমার কাছে অন্তত তা মনে হয়নি। তারপরে ধরেন বিএনপির নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা আসি, যেটি বললেন যে ত্যাগীরা যোগ্যরা মূল্যায়ন পাচ্ছেন না, তো সেটা অনেকাংশেই সত্যি যে নেতা কিভাবে নির্বাচিত হচ্ছে, হয় বিলেত থেকে ফরমান জারি হয়ে নেতা হচ্ছে, অথবা এখানে যারা ক্ষমতাসীনদের সাথে মানে দলের যারা ক্ষমতাসীন তাদের সাথে, হ্যাঁ অন্যান্য দলেও হয়তো এই ধরনের সমস্যা কিছু কিছু আছে। তো নেতা নির্বাচনের ক্ষেত্রে সমস্যা, আর মানুষের সামনে বিকল্প উপস্থাপন করতে না পারা। আর ওই যে আপনি পরবর্তীতে এসেছিলেন যে তো আপনার ইলেকশন কমিশনার, এটা নিয়ে আলোচনা একটু পরে আসি, আমরা বিরতিতে যাব, আবার আসবো আলোচনায় আসবো এটা নিয়ে, কারণ এই আলোচনা শুরু করলে শেষ করতে পারবো না, আমাদের মাঝখানে বিরতিতে চলে যাবে। আমি একটু শাহরিয়ার ভাইয়ের কাছে জানতে চাইবো, তাহলে বিএনপি আওয়ামী লীগের যে বিকল্প জনগণের কাছে রাখতে পারছে না, যেটি দাবি করছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, কেন কেন পারছে না এটা আসলে বিএনপি ভালো বলতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে হলো বিএনপি রাজনীতির খেই হারিয়ে ফেলেছে। একটা হচ্ছে হলো বিএনপি কি রাজনীতি করতে চায় তারা নিজেরাই বোধহয় প্রথম কথা সিদ্ধান্ত নিতে পারছে না। এখন বিএনপি যদি মনে করে যে বিএনপি এখন এই 70 বা 80 দশকের রাজনীতি করবে এই 2016-17 সালে এসে, তাহলে ভুল করবে। তারপর হচ্ছে বিএনপি যদি মনে করে যে 70 বা 80 দশকের যেই রাজনীতি দিয়ে তারা সফল হয়েছিল সেই রাজনীতি এখন সফল হবে কিনা, তাদের কতগুলো জিনিস বুঝতে হবে। যুদ্ধ অপরাধ, বাংলাদেশে যুদ্ধ অপরাধের বিচার একটা বাস্তবতা এবং এটায় অধিকাংশ মানুষের সমর্থন আছে, সেই জিনিসটা বিএনপি বুঝতে ভুল করেছে। বিএনপি তার সেই 70-80 দশকে তার জন্মের সময় যেই রাজনীতি সেটার মধ্যে আটকে ছিল, এখনো সেখানেই আটকে আছে, সেখান থেকে বের হয়নি। তারা কি 19 দফা মানছে? তাদের 19 দফা মানছে কিনা, 19 দফার কি আছে সেটা বিএনপি কেউ জানে কিনা আমি জানি না। তখন তো তাদের 19 দফা ছিল কিনা আমার সন্দেহ আছে, মানে বিএনপি কেউ জানে কিনা এখন সেটা তো অন্য ব্যাপার। এখনকার সময়ে যেই রাজনীতি করা দরকার বিএনপি সেইটা অনুধাবন করতে পারছে কিনা সেটা সমস্যা, এবং নতুন রাজনীতিটা কি হবে সেটা যে নির্ধারণ করতে হবে তাদের, সেই তারাটা তাদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। তারা দুটা জিনিসের মধ্যে আটকে আছে। একটা হচ্ছে হলো তাদের এখনকার রাজনীতিটা কি, তাদের একমাত্র রাজনীতি হচ্ছে একটা নির্বাচন চাই তাদের। এবং আমার কাছে দেখে বিএনপির আচার আচরণ দেখে মনে হচ্ছে কোন রকম গ্রহণযোগ্য একটা নির্বাচন হলেই তারা লাভ দেবে। লাভ দিয়ে তারা হচ্ছে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রাজনীতির বাইরে পড়ে গেছে, তাকে এখন এই প্রাতিষ্ঠানিক রাজনীতির মধ্যে আসতে হবে। তার এখন রাজনীতি হচ্ছে আসল রাজনীতিটা এই জায়গায় আটকে গেছে, এবং সেটার জন্য তার মুখ রক্ষা হয় এই ধরনের কোনো একটা ফর্মুলা যদি পায় সে নির্বাচনে আসবে। জি, কিন্তু তারা যে বলছে সরকারকে হটাতে হবে, সরকারকে হটাতে হলে তাদের যে বিকল্প রাজনীতি করতে হবে, এবং বাংলাদেশ যে অনেক পরিবর্তন হয়েছে, সারা পৃথিবী পরিবর্তন হয়েছে, সেই জিনিসটা তাদের মাথায় নেই। তারা যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পারবে, তাদের রাজনীতি পরিবর্তন না করবে, তারা সেই বিকল্প হতে পারবে না। একটা বিরতিতে যাব, তার আগে আমরা আমাদের 3 সহকর্মীর সঙ্গে সংযুক্ত হচ্ছি। সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দিদার আলম নোবেল, বরিশাল থেকে রাহাত খান এবং খুলনা থেকে শামসুজ্জামান শাহিন। আমি সবার কাছে অনুরোধ করব যে একটি করে সংবাদ, যে সংবাদটি গুরুত্ব পাবে, সংবাদপত্র যেটি সকালে হাতে পৌঁছাবে, একটি করে আমরা জানব সময়ের স্বল্পতার কারণে। প্রথমেই দিদার আলম নোবেল, আপনার কাছ থেকে একটি সংবাদ জানতে চাই, সিলেটে দিনের সবচেয়ে বড় সংবাদটি। ধন্যবাদ সাদি। সিলেটের আজকের সবচেয়ে বেশি আলোচিত যে সংবাদটি সেটি হচ্ছে
দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন পাথর কুয়ারিতে অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে। তো আজকে সকালে সিলেটের কোম্পানিগঞ্জের শাহর পিনটিলায় গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় 2 জন শ্রমিক নিহত হন। যদিও স্থানীয়রা দাবি করছেন যে 2 জন নয়, সেখানে 6 জন শ্রমিক নিহত হয়েছেন এবং বাকি 4টি লাশ স্থানীয় প্রভাবশালীরা সরিয়ে ফেলেছেন। এছাড়া একইভাবে সিলেটের খানাইঘাটের লুবাছড়ায় গর্ত করে পাথর উত্তোলন করতে গিয়ে 1 জন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি আসলে আজকে সারাদিনই মানুষের মুখে মুখে ছিল। সাদি, অনেক ধন্যবাদ। বরিশাল থেকে সংযুক্ত হচ্ছেন রাহাত খান। রাহাত খান, বরিশালের কোন ঘটনাটি সবচেয়ে বেশি আলোচিত হলো? একটি সংবাদ। ধন্যবাদ সাদি। আসলে আপনি জানেন যে আজ সকাল 6টা থেকে আসলে পণ্যবাহী পরিবহনে কিন্তু আসলে ধর্মঘট শুরু হয়েছে। তো এই ধর্মঘটের সমর্থনে আজ সকালে বরিশাল নগরের বান্দ রোডে বিক্ষোভ করে শ্রমিকরা, এবং এই ধর্মঘট কিন্তু শুধুমাত্র বরিশাল বিভাগ নয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা এই ধর্মঘটের আওতাভুক্ত। আসলে এই সকাল থেকে আমরা দেখেছি যে পরিবহন শ্রমিকরা বরিশাল নগরের 3টি প্রবেশদ্বারে জড়ো হয়ে তারা কিন্তু পণ্যবাহী পরিবহনগুলো ঠেকিয়ে দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আসলে শত শত পণ্যবাহী পরিবহনের লাইন পড়ে গেছে। তো এগুলো আসলে খুবই একটি আশঙ্কার বিষয়। এই কারণে আমি বিকেলে বরিশালের যে প্রধান ব্যবসা কেন্দ্র আছে, যে হাটখোলা, সেখানে বিভিন্ন আড়ত আছে, আসলে আড়ত মালিকদের সাথে কথা বলেছি যে আজ প্রথম দিনেই কিন্তু পণ্যের একটি সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং দামেও কিন্তু প্রভাব পড়েছে। তো তারা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহারের ব্যবস্থা না করলে পণ্যের সংকট সৃষ্টি হবে এবং মূল্যেও প্রভাব পড়বে, যে যার দায় গিয়ে পড়বে, যার খেসারত কিন্তু জনগণকে টানতে হবে। সাদি, এটি ছিল আজকের এখানকার গুরুত্বপূর্ণ সংবাদ। অনেক ধন্যবাদ রাহাত খান। শামসুজ্জামান শাহিন সংযুক্ত হচ্ছেন খুলনা থেকে। শাহিন, খুলনার আলোচিত সংবাদ কি? একটি সংবাদ। ধন্যবাদ সাদি। আপনি জানেন যে আজ ভোর 6টা থেকে দক্ষিণাঞ্চলের খুলনা সহ 21 জেলায় পণ্য পরিবহনবাহী যে কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি এবং ট্রাকের ধর্মঘট শুরু হয়েছে এবং ধর্মঘট চলছে। দফায় দফায় ধর্মঘটের কারণে দক্ষিণাঞ্চলের গোটা যে কাঁচামাল বা গোটা পণ্য পরিবহন সিস্টেমে বড় ধরনের আঘাত পড়েছে। ইতিমধ্যে বিকেল নাগাদ বিপুল সংখ্যক কাঁচা তরিতরকারি, মাছ সহ চাল, ডাল এগুলো মজুদ অবস্থায় পড়ে আছে। এখানকার টোটাল ব্যবসা বাণিজ্য একটা স্থবিরতার দিকে যাচ্ছে। একই সঙ্গে মোংলা বন্দর, আপনি জানেন যে সেখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে এবং পাশাপাশি সেখানে এলপি গ্যাসের একটা বড় ধরনের প্লান্ট, অনেকগুলো প্লান্ট আছে। সেই প্লান্টগুলোতে উৎপাদিত যে পণ্যগুলো, এলপি গ্যাস, এই সরবরাহ সিস্টেমটা ভেঙে পড়া উপক্রম হয়েছে। পাশাপাশি এখন কৃষিতে শেষ মৌসুম চলছে। ট্যাঙ্ক লরিতে তেল উত্তোলন, খুলনায় যে 3টি তেল ডিপো আছে, এই তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আজ সরবরাহ হয়নি। বিকেল নাগাদ আমি অনেকগুলো জেলাগুলোতে খোঁজ নিয়েছি, সেখানকার অনেক পাম্পগুলোতে, পেট্রোল পাম্পগুলোতে তেল ফুরিয়ে গেছে এবং এইটা যদি দ্রুত সুরাহা না হয় তাহলে কিন্তু এর একটা মারাত্মক প্রভাব পড়বে গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সিস্টেমে। আজ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে এখানকার যে শ্রমিক নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। আশা করা হচ্ছিল যে সেখানে একটা সমাধান হবে, কিন্তু বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়। আরেকটি খবর শোনা গেছে যে এখানকার শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক সমিতি, তারপর শ্রমিক ইউনিয়ন এবং বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ইতিমধ্যে আজ ঢাকায় রওনা হয়েছেন এবং আগামীকাল আজ সকালেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা আছে এবং ওই বৈঠক থেকে একটা সমাধান আসার একটা আশ্বাস পাওয়া গেছে। সাদি, অনেক ধন্যবাদ শামসুজ্জামান শাহিন, রাহাত খান এবং দিদার আলম নোবেল। আপনাদেরকে বিদায় দিচ্ছি। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। দর্শক, আমরাও একটা বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতি থেকে ফিরে এসে আমরা আরও আলোচনা করব।
আবারও স্বাগত নিউজরুম সংলাপে। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, কে এম হাসান প্রসঙ্গ থামিয়ে দিয়েছিলাম তখন, এখন আপনি বলেন। যেই আলোচনাটা এসেছিল যে বিএনপি একটা প্রস্তাব দিয়েছিল সরকারকে যে তারা আগামী নির্বাচনটি কিভাবে হবে তার জন্য একটা রাষ্ট্রপতিকে মানে সরকারের কাছে তারা দিয়েছিল প্রস্তাবটা যে আগামী নির্বাচন কমিশনটা কেমন হবে। তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা ভালো নির্বাচন কমিশন তারা চায়। তো তারা চাচ্ছিল যে রাষ্ট্রপতি সেই আলোচনার উদ্যোগ গ্রহণ করুক, রাষ্ট্রপতি সেই আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে। আজকে যেই তথ্যটি আমরা পেলাম, এটি যদি সত্য হয় যে সার্চ কমিটিতে তারা কে এম হাসানের নাম সাজেস্ট করেছে, তাহলে কিন্তু প্রথম থেকেই এই যে পুরো উদ্যোগটা একেবারে নিরপেক্ষতাই ক্ষুণ্ণ হয়। তাহলে বিএনপি তার মতো করে একটা নির্বাচন কমিশন চাচ্ছে। কেন তার মতো করে চাচ্ছে বা কেন এটা মনে হচ্ছে? কারণ কে এম হাসান সম্পর্কে আমরা জানি যে প্রধান বিচারপতি ছিলেন উনি, বা বিএনপি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিল। তারপরে উনি একসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও ছিলেন। এই বিষয়গুলো আমরা দেখেছি। তো তাতে যেটা আমার কাছে যেটা আশঙ্কা জাগে যে এই যে নির্বাচন কমিশন সংক্রান্ত যে আলোচনাটি শুরু হয়েছিল, যে সুন্দর সরকারি দল কিন্তু অনেক উদারতার পরিচয় দিয়েছিল এই আলোচনার সুযোগ করে দিয়ে, তো এখন সেক্ষেত্রে যদি বিএনপি একেবারে তার ঘরানার তার পছন্দের লোককে সার্চ কমিটিতে চায় বা নির্বাচন কমিশনে চায়, তাহলে কিন্তু সেই নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ হবে না। যেমন আমিও যেটা আশা করেছি যে সকল রাজনৈতিক দলই এমন একটা নির্বাচন কমিশন চাইবে যে নির্বাচন কমিশনে যারা থাকবেন বা সার্চ কমিটিতে যারা থাকবেন তারা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকবেন না, তারা বিতর্কের ঊর্ধ্বে থাকবেন। তো কে এম হাসানের নাম সেখানে থাকাটা আমার কাছে একেবারেই মনে হচ্ছে যে এটার মধ্য দিয়ে কিন্তু পুরো আলোচনা এবং এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এখানে একটা বিতর্ক চলে এসছে সামনে, সেটি হলো যে বিএনপি আনুষ্ঠানিকভাবে মানে বিএনপি মহাসচিব দাবি করছেন যে তারা নাম সেটি বলেননি বা সেখানে বলেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করছেন যে বিএনপির ভেতর থেকে এই তথ্যটি ফাঁস করে দেওয়া হয়েছে। এক ধরনের বিতর্ক চলছে। কিন্তু না, যদি ধরেন আমরা যদি বিতর্কটাকে ধরে নেই যে ঠিক আছে, যদি বিএনপি যদি বলে যে না তারা এ ধরনের নাম প্রস্তাব করেনি, তাহলে তো ভালো। আর যেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলেছেন যে এই যে নাম প্রস্তাব করার বিষয়টি তারা যদি জানতে চায়, প্রত্যেক দলেরই কিন্তু অন্য দলে বন্ধুবান্ধব থাকে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপির, জাতীয় পার্টির এই তিন দলেরই কিন্তু পরস্পরের সাথে ব্যক্তিগত পর্যায়ে অনেকেরই সুসম্পর্ক আছে। সেইভাবে তথ্যটি জানা যেতে পারে। কিন্তু যদি এই বিষয়টি সত্যি না হয় তাহলেই কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য ভালো। জি কায়সার ভাই, আশরাফ কায়সার ভাই বলেন। না, প্রথমত যে এটি যদি সত্যি হয় খুব দুঃখজনক। কেননা আপনি শর্ত দিয়ে একটি নিরপেক্ষ সার্চ কমিটি বলতে পারবেন না। তবে বিএনপির মধ্যে যে প্রবণতাটা দেখছি, রাষ্ট্রপতিকে চা চক্রে মিলিত হওয়ার পর থেকেই তারা এক ধরনের বলছে যে যদি দলীয় হয়, যদি আমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, শুধু যদির উপরে থাকছে। এটি খুব ভালো লক্ষণ না। দেখুন, বিএনপির কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটি বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হবে এটি ভাবার কোনো কারণ নেই। বিএনপি যে 30টি দল বা 32টি দল রাষ্ট্রপতিকে মিলিত হয়েছে তার একটি দল, তাদেরকে এখন রিয়ালিটিতে ফিরতে হবে। এই গ্রাউন্ড রিয়ালিটিটা তারা অনেক সময় ভুলে যাচ্ছেন। কেননা তার জন্ম প্রক্রিয়া, ক্ষমতায় থাকার যে ইতিহাস, এগুলো মিলিয়ে টিলিয়ে তার এক ধরনের দিবা স্বপ্নের মতো ঘোরের একটি সময় কাটছে বিএনপির। আরও একটা জিনিস বলি আপনাকে, বিএনপি যে কত দুর্বল এবং লক্ষ্যহীন দল সেটি বোঝা যায় যে তারা কোন ইস্যুকে নিয়ে কথা বলছে। তাদের সামনে দরকার একটি নির্বাচন, এবং যে নির্বাচনটি যার নিয়ন্ত্রণেই হোক নিরপেক্ষভাবে যেন হয়, সবাই যেন ভোট দিতে পারে। সেখানে সার্চ কমিটি থেকে বিতর্ক শুরু করে দিয়েছে। যেই সার্চ কমিটি নির্বাচন কমিশন করবে, এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আপনি যাকেই খুঁজে বের করুন না কেন, সে কিন্তু সাংবিধানিক যে ক্ষমতা আছে সেগুলোও প্রয়োগ করে না। কাজেই গলতটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জায়গায়। কাজে আপনি যদি লক্ষ্যহীন একটি দল হন এবং গলত যদি না বুঝে তার উপসর্গকে গলত মনে করেন, বিএনপির অবস্থা এখন তাই। এবং এই দেখুন, বিএনপি যদি এই নাম দিয়ে থাকে, বিএনপির লজ্জিত হওয়া উচিত, বিএনপির ক্ষমাও চাওয়া উচিত। কেননা 33টি দল মিলে বা 32টি দল মিলে মতামত দিয়েছেন। এখন রাষ্ট্রপতি এবং যেইভাবে এই বিষয়টি কন্ডাক্টেড হয়েছে, আমরা কিন্তু একটা সুবাতাস দেখতে পেয়েছি, যেখানে রাজনীতিতে কোনো সংলাপের পরিবেশই ছিল না। এবং স্পেশালি বিএনপির যে প্রতিবাদের ভাষা আমরা দেখেছি, এবং রাজনীতির যে যুদ্ধাপরাধীদের সমর্থন করার যে রাজনীতি দেখেছি, বিএনপি যদি এই রিংয়ে ফেরত আসতে পারে এটি একটি অর্জন। সেখানে যদি সে এখন নিজেকে আরো আপনার বিচ্ছিন্ন করে ফেলে, এটি রাজনীতির জন্য খারাপ। সংক্ষেপে একটু শুনবো সারার করিম ভাই।
একটা হচ্ছে বিএনপি এই প্রস্তাব, তার নাম প্রস্তাব করেছে কিনা আমরা তো কেউ জানি না, কিন্তু বিএনপির কথাবার্তার কতগুলো অসামঞ্জস্য আছে। একটা হচ্ছে গতকাল বোধহয় মির্জা ফখরুল বলেছিলেন যে রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদের গোপন যোগাযোগ বা এই ধরনের একটা কিছু কথা, আজকে বলছেন যে রাষ্ট্রপতিকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ এই কাজ করছে। এখন ব্যাপার হচ্ছে বিএনপি একটি নামের তালিকা দিয়েছে, সেটা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এখন এটা দিয়ে থাকলে কোনো দোষের কিছু নাই। এই রাষ্ট্রপতির সঙ্গে এই আলোচনার যখন সংলাপ শুরু হলো, তার আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা একটি ভালো প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দল যে তালিকা দিবে সেই তালিকাটা সাথে সাথে প্রকাশ করা উচিত। তাতে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাকি সবাই কার কি সমস্যা আছে, কোথায় কোন লোকটি যোগ্য, কে অতীতে কোথায় কি করেছে, সেগুলো চুলচেরা বিশ্লেষণ করে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো, এবং সেই কাজটি করলে আসলে ভালো হতো। জি, শেষ করতে হচ্ছে। আমি আশরাফ কাছে একেবারেই দুই বাক্য করে শুনবো, দুই লাইন করে শুনবো। বিএনপি হচ্ছে একমাত্র দল যারা নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আইনের কোনো আইনানুগ পথে হোক বা আইন হোক এই মতামতটি দেয়নি, মানে আইন তৈরি চায় না। এটি কিন্তু খুব খারাপ লক্ষণ, কারণ বিএনপি যেন তেনভাবে পাওয়ারে যেতে চায় এবং সে চায় না যে বাংলাদেশের নির্বাচন কমিশন ভবিষ্যতের জন্য বিতর্কহীন একটি পরিবেশে হোক, এটি চায় না। বিএনপিকে এই জায়গায় জবাবদিহি করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা বলি যে ইদানিং ক্রাউড সোর্সিং বলে একটি শব্দ চালু আছে। যদি সবাই সবার নাম প্রকাশ করত তাহলে কিন্তু জনগণও একটি টিম 5 জনের একটি সার্চ কমিটি গঠন করতে পারত। দেখুন, বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় স্টেক হোল্ডারের নাম কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি না, সবচেয়ে বড় স্টেক হোল্ডারের নাম বাংলাদেশের জনগণ। তাকে বাদ রেখে আপনি যখন রাজনৈতিক স্টেক হোল্ডাররা বিতর্ক করেন, সেটি কিন্তু এক ধরনের জনগণকে বঞ্চিত রাখা হয়। আমাদের সময় এসছে 2017 সালে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক প্রক্রিয়া এগুতে হবে। বাংলাদেশের নতুন রাজনীতির আকাঙ্ক্ষা কিন্তু সেটি। জি, জনাব ডক্টর শফিউল আলম ভূঁইয়া, দুই লাইনে, দুই বাক্যে কি বিষয়ে শেষ আজকের অনুষ্ঠানের শেষে আপনার সমাপনী কথা শুনবো। আমার সমাপনী কথা হচ্ছে যে আমরা যে নির্বাচন কমিশন চাই, যে সেই নির্বাচন কমিশনটা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হোক। অনেকগুলো বিষয় তো আপনি আজকে আলোচনায় এসেছেন। তো প্রথম বিষয়ে যদি যাই, যে টেক্সট বুকের বিষয়টি, সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা হওয়া দরকার। তারপরে ধরেন নির্বাচন কমিশন নিয়ে এই ধরনের বিতর্ক না ওঠাই ভালো, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। কারণ প্রত্যেকেরই কিন্তু রাষ্ট্রের যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব বিষয়ে জনগণের জন্য কল্যাণ হয় সেই ধরনের ব্যবস্থার দিকে যাওয়া দরকার। জি, শেষ করে শাহরিয়ার করিম ভাই একদম দুই বাক্যে। দুই বাক্যে মানে শেষ সমাপনী, আপনার শেষ মন্তব্য। এখন ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে এই ধরনের বিতর্ক না হয় ভালো। একটা ভালো নির্বাচন কমিশন হওয়ার জন্য দুই পক্ষই যেন ভালো উদ্যোগ নেয়। তবে ব্যাপারটা হচ্ছে রাজনীতিতে মাঝে মাঝে রাজনীতিকরা খামাখাই উত্তাপ তৈরি করে, ব্যাপারটা সেরকমও হতে পারে। জি, অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। আগামীকাল একই সময়ে নিউজরুম সংলাপ দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।